ভারতীয়রা দাবি করেছে এই সংবিধান তারা করে দিয়েছে। কলকাতা হাইকোর্টের যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, সবচেয়ে ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশনের একটা হচ্ছে এই 72 সংবিধান, সবচেয়ে বাজে ভাবে লিখিত সংবিধান। এবং যেটাতে বলা ছিল যে 3টা মূলনীতির উপরে ভিত্তি করে এই বাংলাদেশ নামক নতুন প্রজাতন্ত্র পরিচালিত হবে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। অথচ দেখেন, সেই বাংলাদেশটা, যেই বাংলাদেশের ঘোষণাপত্রের আলোকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুক্তির লড়াইতে নেমে গিয়েছিল, আমার বাবার মতো জীবন যৌবনকে ত্যাগ করে, তারা আসলে কেমন বাংলাদেশ পেয়েছিল? এবং এই 72-এর সংবিধানটার ক্রাইসিসটা কোথায়? গাঠনিক একটা ক্রাইসিস আছে 72-এর সংবিধানে, সাবস্টেন্সের আগে সেখানে বলছি আর কি। গাঠনিক ক্রাইসিস কোথায়? সেটা হচ্ছে যে 72-এর সংবিধানটা আসলে কে তৈরি করেছে? আপনারা যদি গণপরিষদের সদস্যদের তালিকা দেখেন, তাদের অলমোস্ট প্রায় সবাই হচ্ছে 70-এর পাকিস্তানের যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স ছিল, ইলেকশনের ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্সের উপরে ভিত্তি করে নির্বাচিত সংসদ সদস্যরা। এবং তাদের আসলে ওয়াদা কি ছিল? হোয়াট ওয়াজ দেয়ার প্লেজ টু দ্য নেশন ইলেকশনে? যে তারা পাকিস্তান নামক রাষ্ট্র, তার স্বাধীনতা, তার সভরেন্টি, তার সংবিধানকে মান্য করবেন। দ্যাট ওয়াজ দেয়ার প্লেজ। এখন ইনএভিটেবল কোয়েশ্চন ইজ, পাকিস্তান রাষ্ট্রকে ধারণ করবার জন্য, পাকিস্তান রাষ্ট্রের সংবিধান, পাকিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্বকে লালন পালন করবার জন্য যারা ওয়াদাবদ্ধ ছিলেন, তারা কি আসলে একটা নতুন বাংলাদেশের সংবিধান প্রণয়ন করবার দায়িত্ব নিতে পারেন কিনা? এবং এটাই হচ্ছে 72-এর সংবিধানের ক্রিটিক্যাল কোশ্চেন, যে এই কোশ্চেনের ম্যান্ডেট বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন অবভিয়াস কোশ্চেন হচ্ছে যে ওয়েল, তখন তো সময় ছিল না, আমরা কি করব? ওয়েল, গণপরিষদ নির্বাচন দিলেন না কেন? যে আমরা নতুন নির্বাচন করতে চাই, নতুন সংবিধান তৈরি করতে চাই, করলেন না, ফাইন। তারপরও এটাকে সংশোধন করবার সুযোগ ছিল। সংবিধান কমিটি যেটা হয়েছে, তারা রিপোর্ট দিল 72-এর নভেম্বরের সম্ভবত। আপনি এটাকে রেফারেন্ডামে কেন দিলেন না? যে আমরা এই গণপরিষদ একটা সংবিধানের ড্রাফট করেছি, জাতির ম্যান্ডেটের জন্য, এইটা আমরা এখন জনগণের সম্মতির জন্য আমাদেরকে রেফারেন্ডামে দিচ্ছি। দিলেন না তো। তাহলে যেই সংবিধানটার সম্মতি জনগণের কাছ থেকে নেওয়া হয় নাই, সেই সংবিধানটা আমার ওই ঘোষণাপত্রের সংবিধানটা কিভাবে হইল? যে একটা ফ্রি রিপাবলিকের কনস্টিটিউশন, যেটার জন্য কোনো ম্যান্ডেট দেওয়া হয়নি জনগণের কাছ থেকে। থার্ড, এত ভুলের পরেও আপনি এটার খতনা করতে পারতেন আরেকবার। 73-এর মার্চ মাসে প্রথম নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ ইলেকশন ম্যান্ডেট দিতে পারত যে আমাদেরকে প্যারালালি আপনারা ভোট দেন, এইটা ম্যান্ডেট দেন যে আমাদের এই নতুন সংবিধানটা যেন জাতীয় সংবিধান আকারে গৃহীত হয়। সেই ম্যান্ডেটও আপনারা নেন নাই 73-এর নির্বাচনে। তাহলে যেই সংবিধানটা মানে ইন ইটস ভেরি এসেন্স গাঠনিক প্রসেসের ভিতরে একটা ইলেজিটিমেট ডকুমেন্ট, সেইটাকে আপনি আমাদের আজকে 56 বছর পরেও থার্ড জেনারেশনের উপরে চাপিয়ে দিচ্ছেন, দ্য অনলি বেসিস টু লেজিটিমাইজ এনি আপরাইজিং পোস্টহিউমাসলি। সেটা আপনি কিভাবে করেন? করতে পারেন না তো। এটা জেস্টেশনই একটা ইলেজিটিমেট ডকুমেন্ট 72-এর, যেটার গাঠনিক প্রক্রিয়াটা সঠিক ছিল না, জনগণের সম্মতি নেওয়া হয়নি। স্বাধীন দেশে পৃথিবীতে কোথাও জনগণের ম্যান্ডেট ছাড়া কোথাও কোনোদিন কোনো সংবিধান হয় নাই। ইদার আপনি স্কটিশ মডেলে যেতে পারতেন। 2014-তে, 15-16-তে স্কটিশ রেফারেন্ডামের আগে তারা টোটাল ডকুমেন্টেশন রেফারেন্ডামের আগেই জনগণের কাছে দিয়ে দিয়েছে। কই 70-এ, 69-এ গণ অভ্যুত্থান, কই আপনারা তো প্রস্তাবিত বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান নামে কোনো কিছু প্রস্তাব করেন নাই। তাহলে 69-এর গণ অভ্যুত্থানে আমার ম্যান্ডেট পাইতাম, 70-এর নির্বাচনে আমি ওই সংবিধানে ম্যান্ডেট পাইতাম, 71-এর যুদ্ধে আমি ওইটার জন্য ম্যান্ডেট পাইতাম। সেটাও আপনি করেন নাই। আপনি পোস্টও কিছু করেন নাই, প্রিভিয়াসলি কিছু করেন নাই, কিন্তু জনগণের উপরে চাপিয়ে দিচ্ছেন অ্যাজ ইফ দিস ইজ দ্য অনলি ডকুমেন্ট টু জাজ দ্য নেশন রাইট অর রং। এখন প্রশ্ন হচ্ছে উইথ রিগার্ড টু দ্য সাবস্টেন্স, ইজ ইট এ ভেরি ওয়েল ড্রাফটেড কনস্টিটিউশন? নো, ইট ইজ নট। পৃথিবীর ইতিহাসে আমরা যারা আইনের ছাত্র, সুব্রত রায় চৌধুরী, ওনারা এই সংবিধান লিখে দিয়েছেন। ভারতের পক্ষ থেকে এই সংবিধান দেওয়া হয়েছে আমাদেরকে। এবং আপনি যদি ভারতের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধান পড়েন,
আর্টিকেল বাই আর্টিকেল, ওয়ার্ডস বাই ওয়ার্ডস, কমা এন্ড সেমিকোলন আপনি এর সাথে মিল খুঁজে পাবেন, এক্সেপ্ট দ্য ফেডারেল স্টেট। ভারত একটা ফেডারেল স্টেট, তার যে কাঠামোগত পার্থক্য আছে এটার সাথে আমার সংবিধানের, আমরা ফেডারেল না ইউনিটারি মডেলের স্টেট, সেই স্টেটের যে ডিফারেন্স, এছাড়া বাকি সকল প্রভিশনের ভিতরে আপনি সেটা পাবেন, মিল খুঁজে পাবেন। কারণ পার্থক্যটা কোথায়? ভারতে তো কোনো ঘোষণাপত্র নাই স্বাধীনতা। ভারতে কি রক্তাক্ত যুদ্ধ হয়েছে 47 সালে? আমার গর্বের জায়গা কোথায় যে আমার একটা রক্তস্নাত যুদ্ধের মধ্য দিয়ে আমি একটা দেশ পেয়েছি। আমার হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এই দেশটার জন্য। ভারত দিয়েছে 190 বছর ধরে দিয়েছে, কিন্তু একটা মানে টেন্স পিরিয়ড ধরে আপনি একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সেটা তো ভারত পাকিস্তানের সূত্রে আপনি বলতে পারবেন না। ভারত পাকিস্তানের যুদ্ধে কোনো ঘোষণাপত্র ছিল না, কিন্তু আমার স্বাধীনতা যুদ্ধে একটা ঘোষণাপত্র ছিল। এই জন্যই হচ্ছে গাঠনিক প্রক্রিয়ার জায়গাতে 72-এর সংবিধানটা প্রবলেমেটিক। এখন আসি সাবস্টেন্সে। আমার ঘোষণাপত্রে বলা ছিল যে এই বাংলাদেশ রাষ্ট্রটা 3টা মূলনীতির উপরে ভিত্তি করে পরিচালিত হবে। 72-এর সংবিধানে আপনি কি বললেন? নতুন করে 4টা মূলনীতি দিলেন, অ্যাবসলিউটলি আনবিনোন টু দ্য নেশন। আমাদের কারো কাছে জানা ছিল না যে 4টা জিনিস কোথা থেকে আসলো। 70-এর আওয়ামী লীগের ইলেকশন ম্যান্ডেটে ছিল না, আওয়ামী লীগের দলীয় কনস্টিটিউশনে ছিল না, 71-এর যুদ্ধে